দাঁড়াও, কল করে যাওয়ার আগে একটা কথা একটু শুনে যাও। আচ্ছা, ধরো তুমি আগামীকাল ঘুম থেকে উঠলে, আর ঘুম থেকে ওঠার পর দেখলে যে তোমার আশপাশে রাষ্ট্র বলে কিচ্ছু নেই, না আছে পুলিশ, না আছে আদালত, না আছে কোনো নিয়ম শৃঙ্খলা, না কোনো কিছু। তাহলে তোমার কিরকম লাগবে? ধরো তোমার জিনিস যে কোনো মুহূর্তে যে কেউ নিতে পারে, তোমার খেলনা বা তোমার বই খাতা যে কেউ চুরি করে নিতে পারে। তাহলে তখন তুমি কার কাছে গিয়ে নালিশ জানাবে, কার কাছে গিয়ে আবেদন করবে? হ্যালো ভিউয়ার্স, জ্ঞান মুকুট পাঠশালা প্রাইমে তোমাদের স্বাগত। আজকে আমরা একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। না না, আর 5টা ক্লাসের মতো সেই বোরিং পাতার পর পাতা নোটস লিখে বা সেই কঠিন কঠিন নাম মুখস্থ করে রাষ্ট্রবিজ্ঞান বুঝবো না। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বুঝবো গল্পের ছলে। রাষ্ট্রবিজ্ঞানের সাথে আমরা অনেকটা ইতিহাসের একটা লিঙ্ক পাবো। চলো সেই লিঙ্ককে কাজে লাগিয়ে রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাসের সাথে একসাথে মিলে টাইম ট্রাভেল করা যায়। আচ্ছা, এই রাষ্ট্র ব্যবস্থাটা এসেছিল কবে? তোমাদের কি কোনো আইডিয়া আছে? না, প্রথম তোমরা পড়ছো 11-এ। আজ থেকে 2500 বছর আগে গ্রিসে প্রথম অ্যারিস্টটল নামে একজন ব্যক্তি, তিনি প্রথম রাষ্ট্রের কথা উল্লেখ করেছিলেন। এবং সেই সময় রাষ্ট্র বলতে শুধুমাত্র ছোট ছোট পলিসকে বোঝানো। সেই পলিসগুলো আসলে কি? এই যে আমাদের আশপাশে যেমন ছোট ছোট শহর রয়েছে, সেই সময় গ্রিসেও কিন্তু অনেকগুলো শহর ছিল। সেগুলোকে বোঝানোর জন্যই পলিস শব্দটার ব্যবহার করা। তাহলে রাষ্ট্রটা আসলে কি? রাষ্ট্র বলতে কি বোঝাচ্ছে? তোমাদের মনে নিশ্চয়ই স্বাভাবিক এই প্রশ্ন রয়েছে। যদি প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটাই বা কি? মানে রাষ্ট্র বলতে কি বোঝাচ্ছে? যখন অনেক মানুষ একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে এবং তাদের মধ্যে সার্বভৌমিকতা রয়েছে এবং নির্দিষ্ট সরকারের অবস্থান রয়েছে, তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে রাষ্ট্র বলে উল্লেখ করতে পারি। কিন্তু তোমাদের মনে এবার এটা মনে হচ্ছে যে স্যার, তাহলে পশ্চিমবঙ্গ কি রাষ্ট্র? আসছে প্রশ্নটা যে পশ্চিমবঙ্গ রাষ্ট্র কিনা? যদি প্রশ্নটা এসে থাকে কমেন্টে জানি। পশ্চিমবঙ্গকে আমরা রাষ্ট্র বলতে পারবো কি পারবো না, তার আগে একটা জিনিস আমাদের বলতে হয় যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে বিভিন্ন রকম মতবিরোধ দেখা গেছে। সেই মতবিরোধের মধ্যে দুইজন ব্যক্তির কথা আমরা জানি। এক হচ্ছেন গিয়ে যারা তোমার রাষ্ট্রবিজ্ঞানের প্রাচীন সংজ্ঞা দিয়েছে, আর এক হচ্ছে যারা তোমার রাষ্ট্রবিজ্ঞানের নতুন অত্যাধুনিক সংজ্ঞা দিয়েছে। তো রাষ্ট্রবিজ্ঞানের সব থেকে প্রাচীন সংজ্ঞা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন কি গার্নার। এবার তোমাদের মনে হতে পারে স্যার এত নাম এত কিছু মনে রাখবো কি করে? গার্নারের সংজ্ঞা মনে রাখার খুব একটা কঠিন না, শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে, গার্নারের গ আর ওদিক থেকে গোড়া, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের গোড়া এবং শেষ রাষ্ট্রবিজ্ঞানী। গার্নার ঠিক এই কথাই বলেছে। আর পশ্চিমবঙ্গ রাষ্ট্র কিনা, এই ক্ষেত্রে যদি আমি গার্নারের উক্তি নিয়ে আসি, তাহলে গার্নার বলেছেন যে কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, তার অধীনে কতগুলো জনসমষ্টি থাকতে হবে এবং তার অধীনে তোমার একজন নির্দিষ্ট সরকার থাকবে যিনি সমস্ত জনগণকে পরিচালনা করবে এবং সেই ভূখণ্ডে সার্বভৌম বলে বিষয়টি থাকতে হবে। তাহলে পশ্চিমবঙ্গে তো তোমরা বলবে স্যার পশ্চিমবঙ্গে তো জনসমষ্টিও রয়েছে, নির্দিষ্ট সরকারও রয়েছে, নির্দিষ্ট ভূখণ্ডও পশ্চিমবঙ্গ, তাহলে কি আমরা পশ্চিমবঙ্গকে রাষ্ট্র বলতে পারি? ঠিক কেন বলবো না বলতো রাষ্ট্র? পশ্চিমবঙ্গে এই সবকটাই আছে, নেই একটা জিনিস কি, সেটা পশ্চিমবঙ্গের সার্বভৌমত্ব। অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকার চাইলেই নিজস্ব সেনাবাহিনী গড়ে তুলতে পারে না, বা আজকে পশ্চিমবঙ্গ চাইলেই বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না। পারবে কি? পারবে না। কারণ তার জন্য তাকে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারত সরকারের উপর নির্ভর করতে হবে। ঠিক এই কারণে আমরা পশ্চিমবঙ্গকে রাষ্ট্র বলব। আর রইল তোমার হচ্ছে তোমরা যদি বলো স্যার রাষ্ট্রবিজ্ঞানের পরিধি কত, রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা, অতীতে রাষ্ট্রের ব্যবস্থা কিরকম ছিল, বর্তমানে রাষ্ট্রের ব্যবস্থা কেমন রয়েছে এবং আগামী দিনে ভবিষ্যতে রাষ্ট্রের ব্যবস্থা কেমন হতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। এরপর যদি তোমাদের মনে একটা প্রশ্ন আসছে স্যার রাষ্ট্রবিজ্ঞান মানে কি খালি রাজনীতি, মানে নেতারা যে ভোটের সময় বিভিন্ন ভাষণ দিচ্ছে বা বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগাচ্ছে, এগুলো কি রাষ্ট্রবিজ্ঞানের বিষয় নাকি এর বাইরেও কিছু আছে? অবশ্যই
অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের বাইরে অনেক কিছুই রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়গুলোকে নিয়েও আলোচনা করে এবং এর থেকে বাইরের যে বিষয়গুলো সেগুলো নিয়েও আলোচনা করে। তাহলে তোমাদের মাথায় এটা নিশ্চয়ই মনে হচ্ছে যে স্যার তাহলে রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে আমাদের কি কি বিষয় পড়তে হবে? রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে তোমাদেরকে অতীতের রাষ্ট্রের ব্যবস্থা পড়তে হবে, বর্তমানের রাষ্ট্রের ব্যবস্থা পড়তে হবে এবং আগামী দিনের রাষ্ট্র কিরকম হতে চলেছে সেটা নিয়েও জানতে হবে। তোমাদের মাথায় নিশ্চয়ই একটা বিষয় ঘুরছে যে স্যার আমাদের ক্লাসে এই যে ক্যাপ্টেন নির্বাচন হয় সেই ক্ষেত্রেও কি রাজনীতি রয়েছে? যদি প্রশ্নটা মাথায় এসে থাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞান মুকুট পাঠশালা প্রাইমকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।